ল্যান্ডিং গিয়ারের যে সিস্টেম বাটনটা আর ফ্ল্যাপস সেটা আলাদা জায়গা থাকে। এবার আমাদের না পেরিফেরাল ভিউ কাজ করতে থাকে, কারণ কি আমরা ফ্লাইং করছি তো কি ওর হাতটা কোন দিকে যাচ্ছে, হাত ভুল গেলে ওখানেই আমরা আটকে দিই। নাও যদি আটকাতে পারি সে সঙ্গে সঙ্গে করে দিল, আমি আওয়াজেই বুঝতে পারবো কিছু ভুল করেছে, আর আমাদের চোখ তখনই ওখানে যাবে। বড় এয়ারক্রাফট ওড়াচ্ছেন উনি, আর টেক অফের পরে এরকম একটা কিছু হয়েছে আর উনি খেয়াল করেনি, এটা আমার আনঅ্যাকসেপ্টেবল লেগেছে। হি ইজ টেলিং দ্যাট ইট ইজ র্যাট এয়ার টারবাইন। এবার যদি আমি বলি হোয়াট ইজ র্যাট এয়ার টারবাইন, আমার অভিজ্ঞতায় আমি যা জানি, টেক অফের পরে এয়ারক্রাফটের অত পাওয়ার নেই, অত স্পিড নেই, বিল্ড আপ তো এখনও হয়নি, জাস্ট অন দ্য ভার্জ কি র্যাট ক্যান টেক ওভার, rat can take over as a secondary and help the aircraft fly or land. ওই অল্টিটিউডে 600 ফিট বা ওই কনফিগারেশনে র্যাট কিছুই করতে পারবেন। টাইমটা 30 সেকেন্ডস, 30 to 32 সেকেন্ডস বলা হয়েছিল। এবার টেক অফের পরে 11 সেকেন্ডস না এরকম কিছু 10 সেকেন্ডসে ওদের মেডে কল এসছে। মেডে কলের সাথে এটাও এসছে কি থ্রাস্ট নট অ্যাচিভ। থ্রাস্ট নট অ্যাচিভ মানে যতটা পাওয়ার থাকা উচিত, পাওয়া উচিত, সেটা পাওয়া যায়নি। আর যখন আমরা ইঞ্জিন ওপেন করি, মানে ইঞ্জিনের যে থ্রটলস ওপেন করি ম্যাক্সিমামে, তখন আমাদের একটা সিস্টেম থাকে যেখানে দেখায় কি এতটা পাওয়ার পাওয়া উচিত, এতটা পেয়েছি কি না। এবার ক্যাপ্টেন রিয়েলাইজ করেছে কি পাওয়ার আসছে না, সেখানে একটা মানুষ কি করবে। দ্য অনলি প্রবলেম ইজ প্লেন 3Dতে ফ্লাই করে, তার ফ্লাইং করতে ভালো লাগে, তার জন্যে কিন্তু ককপিট ইজ লাইক আ টেম্পল। হ্যাঁ, এই সিটটা একদম জানলার পাশের সিট, যেই সিটটা এমার্জেন্সিতে। আর আপনাকে একটা কথা বলবো কি, যখন এয়ারক্রাফটের এমার্জেন্সি হয় আর ল্যান্ড হয়, যে এমার্জেন্সি ডোরটা থাকে না, সেটা কিন্তু অনেক সময় নিজে নিজে খুলে যায়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটেই পরপর এরকম সব প্রবলেমগুলো দেখা দিচ্ছে, এর কারণ কি হতে পারে? তো আমার এরকম 1-2বার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, যখন আমি ল্যান্ড করার ঠিক একটু আগে আমি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ঘটার পর থেকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে শুরু করেছেন, একাধিক তথ্য উঠে আসছে এবং তার চুলচেরা বিশ্লেষণ চলছে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গেই কথা বলতে চেয়েছি, বা তাদের সঙ্গে তাদেরই কথাবার্তা বা তাদেরই মতামত তুলে ধরতে চেয়েছি, যারা এই বিষয়ে একজন বিশেষজ্ঞ। আজও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একজন ফ্লাইট ক্যাপ্টেনকে। শুধু তিনি ক্যাপ্টেন শুধু নন, তিনি এয়ারফোর্সেও 11 বছর বিমান চালনা করেছেন এবং কমার্শিয়াল ফ্লাইট চালাচ্ছেন 7 বছর। এবং তিনি, সবথেকে বড় কথা, আমাদের গর্বের বিষয়, তিনি একজন মহিলা ফ্লাইট ক্যাপ্টেন। তার সঙ্গে আজ আমরা কথা বলবো যে এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনা ঘটল, সেই দুর্ঘটনার দায় কার, অথবা এটা কি সত্যি সত্যি কোনো স্যাবোটাজ, অথবা এটা কোনো যান্ত্রিক গোলযোগ বা হিউম্যান এরার, কি হতে পারে, এই বিষয় নিয়ে বিশদে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন দেবলীনা দাস। আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং। নমস্কার। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, যে আজকে প্রথমবার আপনার সামনে আমরা ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে এসেছি, কিন্তু একটা এমন বিষয় নিয়ে আমরা কথা বলবো যেটা সত্যিই খুব হৃদয় বিদারক, যে এতগুলো মানুষ, শুধু একজন বাদে এতগুলো মানুষ মারা গেলেন। আপনার কি মনে হয়, একজন ফ্লাইট ক্যাপ্টেন হিসেবে আপনার এত বছরের অভিজ্ঞতা রয়েছে, আপনার কি মনে হয় এটা কি কোনো হিউম্যান এরার বা স্যাবোটাজ কি হতে পারে? ম্যাডাম, আপনি হিউম্যান এরার আর স্যাবোটাজ এই দুটোর ব্যাপারে কথা বললেন, দুটোটাই আমি একটুখানি পেছনে রাখতে চাই। আমার মনে হয় না, স্যাবোটাজটা তো লাস্ট, হিউম্যান এরারও যদি হয়ও খুব মিনিস্কিউল। আমার মনে হয় মেইন এটা একটা মেকানিক্যাল বা টেকনোলজিক্যাল এরার, সেটাই ম্যাক্সিমাম রিজন। আমরা তো এখন অনেকজনকে অনেক রকমের অ্যানালিসিস করতে দেখছি, আর আমার যা এক্সপিরিয়েন্সেও মনে হচ্ছে এরকম একটা বড় এয়ারক্রাফট ড্রিমলাইনার 787, এটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালোভাবে বানানো, মেকানিক্যালি ভেরি অ্যাডভান্সড এয়ারক্রাফট। এটা যখন ক্র্যাশ করছে, এত বছর ধরে তো ফ্লাইং করছিল, যদি হিউম্যান এরার হয়, হিউম্যান এরার কিন্তু আগেও হতে পারে অন অ্যান এয়ারক্রাফট অর এনি এয়ারক্রাফট, কিন্তু এরকম একটা এয়ারক্রাফট এত বছর পরে টেক অফের পরেই ক্র্যাশ করাটা, হিউম্যান এরারও খুব কম চান্সেস, স্যাবোটাজও আমার মনে হয় টুয়ার্ডস নেগেটিভ। তো আমি স্ট্রেস দেব বেশি অন এনি টেকনিক্যাল অর মেকানিক্যাল এরার। কিন্তু তাহলে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে ক্যাপ্টেন দাস, যে যখন একটা ফ্লাইট ল্যান্ড করে কোনো একটা এয়ারপোর্টে, সেখানে গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা থাকেন, তারা পুরো ফ্লাইটের চেকিংটা করেন এবং ভেতরে কেবিন ক্রুরা যারা রয়েছেন তারা ভেতরে চেকিং করেন। তো গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের কাজটাই এটা, যে হাইড্রোলিক্স ঠিক মতো চলছে কিনা, ফিউয়েল ঠিক মতো আছে কিনা, এই বিষয়টা দেখা। তাহলে তাদের মাধ্যমেও যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেখানেও তো হিউম্যান এরারই আসছে। দেখুন, তাদের মাধ্যমে ভুল হয়ে থাকলেও এবার আপনাকে এটা বুঝতে হবে, একটা মেশিনে
হাইড্রলিকের যতটা অ্যামাউন্ট থাকা উচিত আর যেই প্রেশারটা থাকা উচিত ইঞ্জিনিয়ার চেক করবে সেটা আছে কি না, সেটা যদি থাকে পাস। অয়েল কতটা থাকা উচিত সেটা যদি থাকে পাস। ফিউয়েল যদি যা থাকা উচিত, যেই কোয়ালিটির থাকা উচিত, এইগুলো ওদের চেক প্যারামিটার। কিন্তু টেক অফ করার পরে যদি যেখানে যেটা পৌঁছানো উচিত, অয়েলটা যেই সিস্টেমে পৌঁছানো উচিত, ফিউয়েলটা যেই সিস্টেমে পৌঁছানো উচিত, সেটা যদি না পৌঁছায়, সেটা কিন্তু আমরা হিউম্যানেরা বলতে পারি না। সেটা যেই কম্পিউটারটা, যেই ম্যানেজমেন্ট সিস্টেমটা, যেই মেকানিক্যাল বা টেকনোলজিক্যাল সিস্টেমটা এয়ারক্রাফটটাকে কাজ করাচ্ছে, সেখানে কিছু গ্লিচ হলে, সেখানে কিছু প্রবলেম হলে তখনই ওঠা যাবে। এবার আপনি কিন্তু পেছনে গিয়ে এটাও বলতে পারেন, তাহলে এয়ারক্রাফটটা যে তৈরি করেছে সেটা তো হিউম্যান ছিল, সেটাও হিউম্যান এরার। তাহলে পৃথিবীতে যা হচ্ছে সেটার আমরাই রাজা। হিউম্যান ইজ দ্য মেকার অফ এভরিথিং। সব এরারই আমাদেরই জন্যে হবে, ভগবান তো নামেনি নিচে। সেরকমভাবে বলতে গেলে এভরিথিং ক্যান বি মেড অ্যাজ আ হিউম্যান এরার, বাট টেলিং অ্যান ইঞ্জিনিয়ার অর আ ক্যাপ্টেন অর আ পাইলট অর দ্য ক্রু কি তাদের জন্য হয়েছে, সেটা একটু পরে বলাটাই উচিত হবে। আগে আমাদের অ্যানালাইজ করতে হবে এয়ারক্রাফটের সিস্টেমগুলো ঠিক করে কাজ করেছে কিনা। না, এই বিষয়টা নিয়ে আমাদের থেকে অনেক বেশি যার জ্ঞান, সেই গোটা দুনিয়াতে তিনি সমাদৃত, যে ক্যাপ্টেন স্টিভ, তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে পাইলটদের ভুলের জন্যই এই দুর্ঘটনা ঘটে গেছে, এবং তারপর তিনি তার নিজের থিওরি থেকে সরে এসছেন, কারণ ওখানে র্যাট বলে একটি শব্দের ব্যবহার হয়েছিল। তিনি তখন বলছেন যে না, সেক্ষেত্রে পাইলটদের ভুল নাও থাকতে পারে। এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন। দেখুন, আমি আগে প্রথম কথা এটা বলতে চাই কি এটা খুবই অবজেকশনেবল আমার জন্যে, কি যখন আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফটে একটা ব্ল্যাক বক্স বলে একটা জিনিস হয়, যেই জিনিসটার থেকে আমরা সব ডেটা, কি ভুল হয়েছে, কোথায় কি খারাপ হয়েছে, বা কি করা হয়েছিল সেটা করা হয়নি, করা উচিত ছিল সেটা করা হয়নি, বা কি এক্সট্রা করা হয়েছে, সে সব রেকর্ডিং হয়। সেই ব্ল্যাক বক্স ডেটা যা অ্যানালাইজ করার আগে কোনো মানুষেরই যে যে যতই এক্সপিরিয়েন্সড হোক আর যতই তার ওই ফিল্ডের ব্যাপারে নলেজ হোক, টু ব্লেম আ হিউম্যান ইজ আনএথিক্যাল আমার মনে হয়। বিকজ কোর্টও বলে কি নট গিলটি আনটিল প্রোভেন। মেশিন তো খারাপ হতেই পারে, আর মেশিনকে খারাপ বলতে কোনো হিউম্যান বা ইমোশনাল কোয়েশ্চেন তার মধ্যে থাকে না। কিন্তু যেই দুটো সোল নেই, যারা দুজন মারা গেছে, তাদের ওপরে ব্লেমটা দেয়া বিফোর ফাইন্ডিং আউট ফ্রম দ্য ব্ল্যাক বক্স কী হয়েছে, সেটা আমার জন্য খুব আনএথিক্যাল লেগেছিল। আর ফ্র্যাঙ্কলি বলতে কি, ওরা দুজন, দ্য ক্যাপ্টেন হ্যাড 8,000 আওয়ার্স অফ ফ্লাইং আওয়ার্স, যেটা যথেষ্ট সিনিয়রিটি। ফার্স্ট অফিসারের কাছেও 1200-1300 ঘন্টা ছিল, টোটাল ঘন্টা অলমোস্ট 9,500। এই অ্যামাউন্টটা কিন্তু অনেকটা। এরকম একটা কনফিগারেশনে কেউ যদি টেক অফ করছে আর ল্যান্ডিং গিয়ার আপের জায়গায় ফ্ল্যাপস আপ হয়ে গেছে, যার নিজের সাউন্ড হবে, যার অনেক রকমের এফেক্ট থাকে, সেটা একটা ক্যাপ্টেন অবজার্ভ করেনি, সেটা একটা ক্যাপ্টেন বুঝতে পারেনি কি ভুলটা হয়েছে আর রেকটিফাই হয়নি। আমি এত বছর ধরে ফ্লাই করেছি, এরকম হয়েছে নতুন কোনো ফার্স্ট অফিসার ফ্ল্যাপসের জায়গায় ল্যান্ডিং গিয়ার বা ল্যান্ডিংয়ের জায়গায় হাত চলে গেছে, কেন কি দুটো কিন্তু খুব আলাদা জায়গায় থাকে। ল্যান্ডিং গিয়ারের যে সিস্টেম বাটনটা আর ফ্ল্যাপস, সেটা আলাদা জায়গা থাকে। এবার আমাদের না পেরিফেরাল ভিউ কাজ করতে থাকে, কারণ কি আমরা ফ্লাইং করছি তো কি ওর হাতটা কোন দিকে যাচ্ছে, হাত ভুল গেলে ওখানেই আমরা আটকে দিই। নাও যদি আটকাতে পারি, সে সঙ্গে সঙ্গে করে দিল, আমি আওয়াজেই বুঝতে পারবো কিছু ভুল করেছে, আর আমাদের চোখ তখনই ওখানে যাবে। তো এরকম একটা বড় এয়ারক্রাফট ওড়াচ্ছেন উনি, আর টেক অফের পরে এরকম একটা কিছু হয়েছে আর উনি খেয়াল করেনি, এটা আমার আনঅ্যাকসেপ্টেবল লেগেছে। এই থিওরিতে কী করে আসতে পারলেন? উনি বারবার বলছিলেন আই এম ইনক্লাইন টুয়ার্ডস দিস থিওরি মোর, কিন্তু আপনি দেখবেন একদিন পরেই হি হ্যাজ gone back from his theory. He's changed his theory. Now he is telling that it is rat air turbine. এবার যদি আমি বলি what is rat air turbine? rat হলো ram air turbine. It is a turbine or it is a secondary engine which takes over or gives support to the aircraft when the primary engines are not working. যে মেইন ইঞ্জিন সেগুলো যখন কাজ করছে না, কোনো কারণে দুটো ইঞ্জিনই কাজ করছে না, খুব রেয়ার, তখন ram air turbine বা rat টেক ওভার করে টু provide the minimalistic power, hydraulics and electrical, যাতে এয়ারক্রাফটটা কোথাও গিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে। কিন্তু সেটা কিন্তু তখনই পসিবল যখন এয়ারক্রাফটটা ইন এয়ার, তার কাছে যথেষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, পাওয়ার আছে, স্পিড আছে, সে ক্রুজে ফ্লাই করছে। তখন একটা এরকম এমার্জেন্সি হয়েছে কি দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে, তখন র্যাট এয়ারটা ডিপ্লয় হয়ে যায়, ডিপ্লয় মানে বেরিয়ে আসে, অ্যান্ড ইট টেকস ওভার। ও নিজের ইঞ্জিন পাওয়ার
র্যাটের পাওয়ারে এয়ারক্রাফটটাকে হেল্প করে হাইড্রোলিক্যালি, ইলেকট্রিক্যালি অ্যান্ড ইঞ্জিনের পাওয়ার দিয়ে ল্যান্ড করার জন্য। এবার ক্যাপ্টেন স্টিভ যেই ভিডিওটা দেখাচ্ছেন সেখানে বলছেন কি এয়ারক্রাফটটা টেক করার পরে উনি একটা দেখতে পাচ্ছেন কি র্যাটের ডিপ্লয় হয়েছে। সো হি শিফটিং হিজ থিওরি। এবার র্যাটের কিন্তু ডিপ্লয় তখনই হয় যদি এয়ারক্রাফটটা সেন্স করে কি কমপ্লিট ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, বা হাইড্রোলিক ফেলিয়ার হয়েছে, বা ইলেকট্রিক্যাল ফেলিয়ার হয়েছে। এই তিনটে হলেই র্যাটের ডিপ্লয় করে। তো এবার যখন উনি ভিডিওতে দেখতে পেয়েছেন কি র্যাটের ডিপ্লয় হয়েছে, সো হি হ্যাজ শিফটেড হিজ থিওরি কি তার মানে এই তিনটের মধ্যে কোনো একটা ফেল হয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি যা জানি, টেক অফের পরে এয়ারক্রাফটের অত পাওয়ার নেই, অত স্পিড নেই, বিল্ড আপ তো এখনও হয়নি, জাস্ট অন দ্য ভার্জ কি র্যাট ক্যান টেক ওভার অ্যাজ আ সেকেন্ডারি অ্যান্ড হেল্প দ্য এয়ারক্রাফট ফ্লাই অর ল্যান্ড। ওই অল্টিটিউডে 600 ফিট বা ওই কনফিগারেশনে র্যাট কিছুই করতে পারবে না। ইট ইজ ফর হায়ার অল্টিটিউড। আমি তাহলে আরেকটা প্রশ্ন করি যে আমরা যেটা জানতে পারছি, যখন একটা বিপদের সংকেত দুজন পাইলটই পাচ্ছিলেন, তারা তখন ওখান থেকে মেডে কল করেন। তো মেডে কল করার পর কি কোনোভাবেই সম্ভব ছিল না যে সেই এয়ারক্রাফটটা বাঁচানো যায়? মানে এতটাই কম সময় ছিল কি? টাইমটা 30 সেকেন্ডস, 30 to 32 সেকেন্ডস বলা হয়েছিল। এবার টেক অফের পরে 11 সেকেন্ডস না এরকম কিছু 10 সেকেন্ডসে ওদের মেডে কল এসছে। মেডে কলের সাথে এটাও এসছে কি থ্রাস্ট নট অ্যাচিভ মানে যতটা পাওয়ার থাকা উচিত, পাওয়া উচিত, সেটা পাওয়া যায়নি। আর যখন আমরা ইঞ্জিন ওপেন করি, মানে ইঞ্জিনের যে থ্রটলস ওপেন করি ম্যাক্সিমামে, তখন আমাদের একটা সিস্টেম থাকে যেখানে দেখায় কি এতটা পাওয়ার পাওয়া উচিত, এতটা পেয়েছি কি না। এবার ক্যাপ্টেন রিয়েলাইজ করেছে কি পাওয়ার আসছে না। সেখানে একটা মানুষ কি করবে? ইঞ্জিন যদি পাওয়ার দিচ্ছে না এয়ারক্রাফটকে, ওনার কাছে তো কোনো ইঞ্জিন নেই যেটা দিয়ে উনি পাওয়ার দিতে পারবেন। সো হি হ্যাজ রিয়েলাইজড দ্যাট দ্য এয়ারক্রাফট ইজ নট গিভিং পাওয়ার। এবার দ্য অনলি প্রবলেম ইজ প্লেন 3Dতে ফ্লাই করে। এখানে যদি গাড়ি হতো, আমরা অ্যাক্সেলারেট করছি কিন্তু 0 থেকে 10 পৌঁছাচ্ছি না, আমরা গাড়ি থামিয়ে দিলাম। কিন্তু এয়ারক্রাফট তো আর থামানো যাবে না ম্যাডাম, আর ওটা ফুল অফ ফিউয়েল। উনি রিয়েলাইজ করেছেন কি পাওয়ারটাই অ্যাচিভ হয়নি, যেটা পাওয়া উচিত ছিল ফর আ প্রপার ফ্লাইট সেটাই আসেনি। এবার এরপরে আহমেদাবাদ মানে টেক অফ করার পরে ওখানে কোনো জায়গাও নেই যেখানে এয়ারক্রাফটটাকে নামাতে পারবে। ইট ইজ হাউস অ্যান্ড অল দ্যাট। এয়ারক্রাফট ইজ ফুল অফ ফিউয়েল, স্পেস নেই, এরিয়া নেই, টাইম নেই, দের ইজ নাথিং ইন হিজ হ্যান্ড। ক্যাপ্টেন দাস, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে যে আপনার যেহেতু একটা এক্সটেন্সিভ ফ্লাইং এক্সপিরিয়েন্স রয়েছে, সেজন্য আমাদের দর্শকদের কাছে মানে দর্শকদের রিকোয়ারমেন্ট এরকম, সেজন্য আপনাকে প্রশ্নটা করছি যে একটা ফ্লাইটের ককপিট কখনো আমাদের দেখার সুযোগ বা সৌভাগ্য হয় না। টিভিতে, সিনেমাতে যেটুকু দেখা যায়। আমি প্যান অ্যাম দেখেছিলাম, তখন দেখেছিলাম ককপিট কেমন হয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ভীষণ এটা জানার ইচ্ছা যে ককপিটে পাইলটরা যখন থাকেন সেই জায়গাটা ঠিক কীরকম হয়, এবং দ্বিতীয়ত যদি দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পাইলট কি কল দেন? না, ককপিটটা তো মানে ইট ইজ লাইক আ চেম্বার, আ ওয়ার্কিং চেম্বার, কিউবিকল, যেটা অফিসে আমরা কিউবিকল বলি, নিজেদের কিউবিকল, পাইলটদের কিউবিকল হলো ককপিট। ককপিটটা কীরকম হয়? ইট ইজ ফুল অফ অল দ্য সিস্টেমস যেটা রিকোয়ার হয় একটা এয়ারক্রাফটকে ফ্লাই করার জন্যে। কিন্তু দ্য সিস্টেমস আর থাউজেন্ডস, মানে বাটনস আর ডিসপ্লেস আর লিভার্স অ্যান্ড মেশিনস এতগুলো থাকে ককপিটে। এবার যার ফ্লাইং করতে ভালো লাগে তার জন্যে কিন্তু ককপিট ইজ লাইক আ টেম্পল, মন্দির, ঠিক আছে? এবার আপনারা, মানে আমি এটা সবাই দর্শকদের জন্য বলছি কি যারা যারা ককপিট দেখতে ইন্টারেস্টেড, আমাদের কিন্তু যখনই আপনারা ফ্লাই করবেন, যখন এয়ারক্রাফট গ্রাউন্ডে থাকে, আপনারা যদি ক্যাবিন ক্রুকে রিকোয়েস্ট করেন, মানে যখন এয়ারক্রাফটের বাইরের দরজা বন্ধ হয়নি, তখন কিন্তু আপনারা অ্যালাউড ককপিটে গিয়ে ককপিট দেখার সেই ফ্যাসিলিটিটা আছে। যদি দরজা বন্ধ হয়ে যায় তারপরে আর আপনি ককপিটে যেতে পারবেন না। কিন্তু যখন এয়ারক্রাফটটা গ্রাউন্ডে আছে বা ল্যান্ড করে গেছে, সবাই বেরোচ্ছে, এয়ারক্রাফটের মেন দরজা খোলা হয়ে গেছে, তখন অন রিকোয়েস্ট, ইফ ক্যাপ্টেন ইজ নট বিজি উইথ সামথিং বা কিছু অসুবিধা হয়নি, আপনারা সবসময় গিয়ে ককপিট দেখতে পারেন। সেটা একটা ইনফরমেশন। সেকেন্ডলি, আপনার সেকেন্ড কোয়েশ্চেনে যদি আসি কি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হলে ইট ইজ সামথিং লাইক এয়ারক্রাফটের হার্টটা পাম্প করা বন্ধ হয়ে গেছে। আর হার্টটা এরকম একটা জায়গায় নেই যেখানে
দ্য ক্যাপ্টেন অর দ্য ফার্স্ট অফিসার হাত ঢুকিয়ে ওটাকে আবার পাম্প করাতে পারবে। এই ফ্যাসিলিটিটা নেই। হার্টই যদি পাম্প করা বন্ধ করে দেয়, যেটা পেছনে ক্যাপ্টেনের বা ফার্স্ট অফিসারের বা পাইলটের কিচ্ছু করার ওয়েই নেই ওটাকে স্টার্ট করার জন্যে, এক্সেপ্ট ইন এয়ার দের ইজ আ ফ্যাসিলিটি কল রিস্টার্ট, এয়ার লাইট। কিন্তু তার জন্যেও কিন্তু অনেক রকমের ব্যাকআপ মেকানিজমস দরকার। আমরা যখন এই ইনসিডেন্টের কথা বলছি, এই ইনসিডেন্টটা গ্রাউন্ডের এত কাছে হয়েছে আর এত শর্ট টাইমে হয়েছে কি ওই ব্যাকআপ মেকানিজমসগুলোর কাজ করার মতনও যে টাইমটা সেটা নেই, কিন্তু এয়ারক্রাফট উইল গো ডাউন। বাট ইন নর্মাল কেস যখন এয়ারক্রাফট একটা অল্টিটিউডে ফ্লাই করছে 30,000 40,000 ফিট ওপরে, যখন তার স্পিড অলমোস্ট 1000 কিলোমিটার পার আওয়ার কি 12,000 কিলোমিটার পার আওয়ার, মানে অনেক এনার্জি এয়ারক্রাফটে, অনেক সিস্টেমসটা অনেক ভালোভাবে ওয়ার্ক করছে, তখন যদি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয় তখন ক্যাপ্টেন আর কো পাইলটের কাছে অনেক অপশনস আছে টু মেক দ্য এয়ারক্রাফট এমার্জেন্সি ল্যান্ডিং যেটাকে বলে, ইন আ লোকেশন উইথ দ্য হেল্প অফ লট অফ ব্যাকআপস। র্যাট এদের মধ্যে একটা ব্যাকআপ, এরকম অনেক রকম ব্যাকআপ আছে যেগুলো তারা অ্যাজ পার দেয়ার ট্রেনিং ওরা ইউজ করতে পারবে টু ল্যান্ড দ্য এয়ারক্রাফট। আর একটা প্রশ্ন, যেটা মানে একটা অলৌকিকভাবে এই বিশ্বাস কুমার রমেশ নামের যে ভদ্রলোক তিনি বেঁচে গেলেন, এতগুলো যাত্রী তারা প্রত্যেকে মারা গেল, তিনি একমাত্র বেঁচে গেলেন। এবং অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তার সিট নাম্বার ছিল 11A, একদম এমার্জেন্সি ডোরের পাশে, যে সিটটায় বসতে আমরা কেউ কোনোদিন পছন্দ করি না। এবং এখন তিনি যে বেডে আছেন সেই বেডটাও নাম্বার 11। তো অদ্ভুতভাবে ব্যাপারটা মিলে গেছে। হয়তো উনি যেহেতু 11A সিটে ছিলেন তাই জন্যে মিডিয়ার জন্যে ওনাকে বেডও দেওয়া হয়েছে 11। কিন্তু আপনি কি জানেন কি আজ থেকে 27 ইয়ার্স আগে আমার মনে হয় হংকংয়ে বা কোথাও একটা এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছিল, যেখানে একজনই বেঁচে ছিলেন, একজন সিঙ্গার। হি ওয়াজ 20 ইয়ার্স না দ্যাট টাইম, হি ইজ 47 নাও। উনিও কিন্তু একজনই বেঁচে ছিলেন আর ওনার সিট নাম্বারও 11 ছিল। দিস হ্যাজ হ্যাপেন 27 ইয়ার্স ব্যাক। এই খবরটা আমিও পেয়েছি, মানে আমি পড়েছি। এটার ভেতরে মানে এটার ওইটা আমি এইটুকুনি বলতে পারবো, দিস ইজ ডিভাইন ইন্টারভেনশন, আর কিছু বলা যাবে না। হ্যাঁ, এই সিটটা একদম জানলার পাশের সিট, যেই সিটটা এমার্জেন্সিতে। আর আপনাকে একটা কথা বলবো কি, যখন এয়ারক্রাফটের এমার্জেন্সি হয় আর ল্যান্ড হয়, যে এমার্জেন্সি ডোরটা থাকে না, সেটা কিন্তু অনেক সময় নিজে নিজে খুলে যায়। এবার খুলে যাওয়াতে সিটটা নিজের সাথেই মানে ভেঙে ইম্প্যাক্টে বেরিয়ে গেছে কি না, যে বেরিয়ে যাওয়ার জন্যে লোকটার মানুষটার প্রাণটা বেঁচে গেছে সেটা আমরা জানি না। কিন্তু হ্যাঁ, এটা হতে পারে কি ওই দরজাটা বা ওই জায়গাটা খুলে গিয়ে সিটটা বিকজ অফ ইম্প্যাক্ট ওই বেস থেকে খুলে গিয়ে বাইরে বেরিয়ে গেছে আর ওনার লাইফটা বেঁচে গেছে। বাট ইট ইজ টোটালি ডিভাইন ইন্টারভেনশন, এছাড়া আর আমি কিছু বলতে পারবো না। এই যে ভিডিও রেকর্ডার, তার মধ্যেই কি পুরো রহস্যটা লুকিয়ে থাকে, মানে সেটার থেকেই কি আস্তে আস্তে সমস্তটা জানতে পারা যাবে? অনেক কিছু জানতে পারবে। তো ব্ল্যাক বক্স হলো আমাদের এয়ারক্রাফটের একটা মেশিন, যার মধ্যে এফডিআর সিভিআর এরকম দুটো মেশিন থাকে। এফডিআর হলো ফ্লাইট ডেটা রেকর্ডার, সিভিআর হলো ককপিট ভয়েস রেকর্ডার। এফডিআর কি করে, মেশিনের সব প্যারামিটার, মানে ইঞ্জিন কীরকম চলছে, হাইড্রোলিক্স কীরকম চলছে, ইলেকট্রিক্যাল কীরকম চলছে, কী স্পিড, কী হাইট, কী ইঞ্জিনের সমস্ত যা প্যারামিটার সেগুলো সব রেকর্ড করে। আর সিভিআর কি রেকর্ড করে, ককপিটের ভেতরে যা কথাবার্তা হচ্ছে ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসারের মধ্যে, ক্যাপ্টেন আর এটিসির মধ্যে মানে বাইরের মধ্যে যত রকম কথাবার্তা হচ্ছে সব সিভিআর রেকর্ড করে। তো এই দুটো রেকর্ডিংকে কিন্তু আনফোল্ড করতে, ডাউনলোড করে পড়তে, আন্ডারস্ট্যান্ড করতে অনেকটা সময় লাগবে, কিন্তু ডেফিনেটলি ইট উইল গিভ আস আ ক্লিয়ারার পিকচার। ক্যাপ্টেন দাস, আমি আরেকটা প্রশ্নে আসতে চাইছি যে এই এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা যেখানে সকলেই তো শেষ হয়ে গেছেন, কেবিন ক্রিউ থেকে ফ্লাইট ক্যাপ্টেন্স থেকে সকলেই, তো সেখানে সিনিয়র ক্যাপ্টেন যিনি চালাচ্ছিলেন তার এক্সপিরিয়েন্স হচ্ছে 8,000 ঘন্টার, এবং যিনি ক্যাপ্টেন ইন সেকেন্ড ছিলেন, মানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কো পাইলট ছিলেন, তার 1,000 ঘন্টার ফ্লাইং এক্সপিরিয়েন্স। এখন এটা কি কোনোভাবে হতে পারে যে দুজনের মধ্যে, দুজনেই কোয়ালিটিতে বেস্ট ছিলেন, কিন্তু সেখানে দুজনের মধ্যে হয়তো কোনো মতবিরোধ হয়েছিল কোনো একটা বিষয় নিয়ে, এবং তার ফল হিসেবে এত বড় একটা ডিজাস্টার ঘটে গেল? দেখুন ম্যাম, এটাকে আমরা বলি ককপিট গ্রেডিয়েন্ট। ককপিট গ্রেডিয়েন্ট হলো যে দুজনের মধ্যে ফ্লাইং আওয়ার্সের গ্রেডিয়েন্টটা কত। 8,000 আর 1,000-এর মধ্যে ককপিট গ্রেডিয়েন্টটা আছে, সেটা ঠিকই,
কিন্তু আপনাকে এটা বুঝতে হবে কি একটা ক্যাপ্টেনের যখন 8,000-9,000 ঘন্টা হয়ে যায় না, উনি একটা স্টেট অফ ম্যাচিওরিটিতে পৌঁছে যান যখন একটা ফ্লাইট করার জন্যে জাস্ট টেক অফের পরে তার ফার্স্ট অফিসারের সাথে তিনি একটা কোনো এরকম মানে মাইন্ডসেট প্রবলেমসে এন্টারই করবে না। কেন কি ফাইনালি দুজনেই 200 জনের লাইফ নিয়ে খেলছে। হ্যাঁ, এতগুলো প্যাসেঞ্জার বসে আছে, কোনো ক্যাপ্টেন যার এত এক্সপিরিয়েন্স মানে শুরুর থেকেই আমাদের শেখানো হয়, কিন্তু ইনি তো এখন এত এক্সপিরিয়েন্সড, এনার মাইন্ডে এই ব্যাপারটা সবসময়ই চলবে কি আমার পাশে যে বসে আছে সে যতই জুনিয়র হোক, আই হ্যাভ টু টেক হিম অ্যালং। আর ক্রিটিক্যাল ফেজ হয় ফ্লাইটের, ক্রিটিক্যাল ফেজ টেক অফ থেকে 10,000 ফিট বা ল্যান্ডিংয়ের সময় 10,000 ফিট থেকে টেক অফ ল্যান্ডিং অবধি ককপিট ক্রু মানে ক্যাপ্টেন আর কোপাইলট কখনোই কোনো কনফিউশনে ঢোকে না। কেন কি এখানে তো ওদেরও লাইফের কথা, এই মানে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট প্রবলেম বা একটা কোয়ারেল বা একটা প্রবলেম ক্রিয়েট করে যেই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টে পরিণত হতে পারে সেটা তারা কখনোই চাইবে না। তো আমার মনে হয় না দ্যাট ক্যান বি আ রিজন ফর দ্যাট। তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে মানে একটা এয়ারক্রাফট ডিটেইলড অ্যান্ড চেকড অ্যান্ড ইন্সপায়ার্ড বাই ডিজিসিএ, মানে আপনার কি মনে হয় বিষয়টা? হ্যাঁ, দেখুন চেকিং কিন্তু ডিজিসিএ আমার মানে সবকটাই কোম্পানি, সবকটা এয়ারক্রাফট, সবকটা পলিসি, সবকটা এসওপিসকে ইয়ারলি চেক করে। ওদের চেকিং ফ্যাসিলিটিটা যথেষ্টভাবে এলাবোরেট, কিন্তু এই ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ডিজিসিএ এখন এই 787 এয়ারক্রাফটের ওপরে অনেক বেশি স্ট্রং অ্যান্ড থারো চেকআপস এর অর্ডার করেছে, যেটা কি খুবই ভালো দরকার। কিন্তু ডিজিসিএ এর অ্যানুয়াল চেকআপ অফ অল এয়ারক্রাফটস মানে প্রত্যেক বছরেই ওরা করে। আর তারপর ইন্টারনাল চেকআপস তো এভরি মান্থ হয়, ফ্লাইং যাওয়ার আগে, পোস্ট মানে আফটার ল্যান্ডিং, লাস্ট ফ্লাইট চেকআপ, মর্নিং চেকআপ, এয়ারক্রাফটসের অনেক রকম চেকআপ কনস্ট্যান্টলি হতে থাকে। আর একটা প্রশ্ন, যেটা বোয়িং 787 মানে ড্রিম লাইনার যে ফ্লাইটগুলো, সেটাতে অনেকটা বেশি সেগুলো ইলেকট্রিক্যাল, অ্যান্ড সেগুলোতে দেখা যাচ্ছে যে নিউমেটিক সিস্টেমের পরিবর্তে সেখানে ইলেকট্রিক্যাল সিস্টেম ইউজের ওপর বেশি জোর দেওয়া হয়। তাহলে এটাই কি কারণ হতে পারে যে একটা এয়ারক্রাফটের ক্র্যাশ করার বা কোনো রকম ডিজাস্টার ঘটার? এটা একটা কারণ হতে পারে। এটাকে মানে এই এয়ারক্রাফটটা কমপ্লিটলি ফ্লাই বাই ওয়ার এয়ারক্রাফট। ফ্লাই বাই ওয়ার কনসেপ্ট হলো কি পুরোপুরি ইলেকট্রিক্যালি এই এয়ারক্রাফটের ভেতরে অনেকগুলো কম্পিউটার আছে, সেই কম্পিউটারগুলো কাজ করছে এয়ারক্রাফটটা কীরকমভাবে কাজ করবে। আগেকার দিনে কি হতো, ইঞ্জিন থেকে অয়েল থেকে হাইড্রোলিক ডাইরেক্টলি লিঙ্ক থাকতো এয়ারক্রাফটকে ফ্লাই করার জন্য। এখন এত অ্যাডভান্সড এয়ারক্রাফট এসে গেছে কি ইলেকট্রিক্যাল সিস্টেমস অনেক বেশি ইউজ হচ্ছে, কম্পিউটারাইজড ফ্লাইটস হচ্ছে, কম্পিউটাররা কাজ করছে। মানে একটা মানুষ ক্যাপ্টেন তো যেই ইনপুটটা দিচ্ছে, এবার সেই ইনপুটটাকে আবার অনেক রকম অ্যালগরিদমে ঢেলে কম্পিউটারে ওটাকে প্রসেস করে ফাইনালি ফ্লাইটটা টেক অফ করছে। তো অনেক সময় এরকম হতে পারে বিকজ অফ এনি রিজন, যদি কম্পিউটার্সের মধ্যে প্রবলেম এসে যায়, ইলেকট্রিক্যাল স্পাইকস হয়ে যায়, ইলেকট্রনিক ফেলিয়ার হয়ে যায়, দেন দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ক্যান হ্যাপেন। যেহেতু আমরা জানি যে কিছুদিন আগেই আমাদের এখানে আমাদের দেশে অপারেশন সিন্দুর মানে হয়েছিল, এবং এখনও সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটা এখন পজ রয়েছে। তো এই অবস্থাতে কিন্তু আমাদের দেশের মধ্যে বারবার এই প্রশ্নটা উঠেছে যে দেশে যে স্লিপার সেল এজেন্ট যারা, তারা কিন্তু এখন অ্যাক্টিভলি কাজ করছে। সেখানে দাঁড়িয়ে আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, এইভাবে কি মানে এরা কি কোনো রকম স্পাইকসের কাজ করতে পারে, স্পাইকিং কিছু করতে পারে যে যাতে এত বড় একটা ডিজাস্টার ঘটতে পারে? দেখুন, যদি করার থাকে কেউ কিছুই করতে পারে। এবার আপনি যদি স্যাবোটাজের দিকেই বেশি স্ট্রেস দিতে চাইছেন, দের আর সিচুয়েশনস, দের আর কি বলবো inputs, or there are causes that can cause a sabotage. মানে হ্যাঁ, অপারেশন সিন্দুর বা all these things does মানে make us feel কি এর জন্য প্রুফ হচ্ছে, আমরা ওটার ব্যাপারে কিছু বলতে পারবো না, স্যাবোটাজ না ইলেকট্রিক্যাল ফেলিয়ার না হিউম্যান ফেলিয়ার। কিন্তু অ্যাজ আ পার্সোনাল থট প্রসেস, বা আমি এত বছর ধরে ফ্লাইং করছি, আমার যা মনে হয় এইগুলো হলেও এদের 10% 12% চান্স হতে পারে, বাট 70 to 80% চান্স আমার যতদূর এখনও মনে হয় ইজ আ মেকানিক্যাল অর টেকনোলজিক্যাল ফেলিয়ার।
একটা অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো কলকাতা থেকে মানে দমদম এয়ারপোর্ট থেকে বহুবার ফ্লাই করেছেন, তো সেখানে দাঁড়িয়ে একটা জিনিস আমরা বারবার দেখেছি যে পাখির উৎপাত বড় বেশি, এবং তার সঙ্গে সঙ্গে বসতি, ঘনবসতি যেহেতু বাড়ছে, সেজন্য অনেকটা কিন্তু এয়ারপোর্টের দিকে বসতি এগিয়ে আসছে। যারা বিশেষজ্ঞ তারা বলছে, যারা এক্সপার্ট তারা বলছে যে এটা নাকি খুব একটা ভালো বিষয় নয়, এবং এই যে পাখি ধাক্কা লাগছে, এতে কতটা ক্ষতি হতে পারে এয়ারক্রাফটের, কি মনে হয়? বার্ড হেড বা বার্ড ম্যানাস এটা যথেষ্টভাবে একটা প্রবলেমেটিক থিং ফর এয়ারক্রাফট, কারণ কি পাখির ধাক্কায় অনেক সময় অনেক কিছু সিস্টেম ম্যালফাংশন করতে পারে। আর কলকাতা কেন, যে কোনো বড় শহরে এখন দেখবেন কি মানে এয়ারপোর্টের ওয়াল ঘিরে বসতি এসে যাচ্ছে। বসতি মানেই আপনার খাবার দাবার আমরা বানাচ্ছি, সেগুলো বাইরে ফেলছি, পাখিরা আসছে খেতে। এয়ারপোর্টের মধ্যেও অনেক সময় যখন মানে খোলা জায়গা তো ঘাস হয়, তারপর ঘাসটা কাটলেই পোকামাকড় সারফেসে আসে, সেইগুলো খেতে পাখিরা আসে। তো বার্ড ম্যানাস ইজ এ প্রবলেম অলওয়েজ, আর এটা অনেক রকম অসুবিধাই ফ্লাইংয়ে করতে পারে। কিন্তু আবার ড্রিমলাইনার বা এত বড় এয়ারক্রাফট, তার দুটো ইঞ্জিনকেই খারাপ করার জন্যে হিউজ অ্যামাউন্ট অফ বার্ড অ্যান্ড ভেরি বিগ সাইজ অফ বার্ড দরকার পড়বে। তো এই বার্ড হিট ক্যানট বি দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট। একটা প্রশ্ন করি যে এই এত বড় যে একটা ফ্লাইটের মধ্যে, একটা এয়ারক্রাফটের মধ্যে এতগুলো সিট থাকে, এর মধ্যে কোন সিটটা সব থেকে বেশি নিরাপদ? এই প্রশ্নটা এই জন্যই করছি কারণ সেই 11A সিটের যা যাত্রী, তিনি কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছেন। তাহলে আপনার ক্যাপ্টেন হিসেবে কি মনে হয় যে কোনো সিট কি এতটা নিরাপদ হতে পারে যাতে পুরো মানে কোনোভাবে হলেও প্রাণটা অন্তত বেঁচে যায়? না না, এরকম কোনো সিট স্পেসিফিক্যালি নেই, তাহলে তো সেই সিটের দাম আপনি বুঝতেই পারছেন কত হতো। না, আমার নলেজে এরকম কোনো সিট নেই। যেটা হয়েছে সেটা কমপ্লিটলি মানে মিরাকল বা ডিভাইন ইন্টারভেনশন বলতে পারেন, কিন্তু এয়ারক্রাফটের কোনো পার্টিকুলার এরকম সিট থাকে না যেটা সেফ। আর একটা বিভ্রাট আবার হয়েছে যে আবার সেই আহমেদাবাদ মানে এয়ারপোর্ট, এবং সেখানেও সেই উড়ানের আগেই ফ্লাইট বাতিল হয়ে গেল, সেটাও লন্ডনের ফ্লাইটই ছিল, এবং সেটাও এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট। আমার প্রশ্ন হচ্ছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটেই পরপর এরকম সব প্রবলেমগুলো দেখা দিচ্ছে, এর কারণ কি হতে পারে? দেখুন, এটা কারণ কোনো স্পেসিফিক না। আমার যতদূর মনে হয়, যখন আপনার বাড়িতে কেউ একজন অসুস্থ হয়, আমরা সবাই সতর্ক হয়ে যাই। আমার পাশের বাড়ি কিন্তু অতটা সতর্ক হবে না। তো আপনার ফ্যামিলিতে একজন কোনো একটা ইনফেকশনে অসুস্থ হয়ে গেছে, আমরা এবার আমার যদি একটুখানি কাশি হয়, আমি মনে করব কি হ্যাঁ হয়তো ওই ইনফেকশনে আমি আগের থেকেই সব রকমের প্রিকশন নেওয়ার চেষ্টা করব, সেটাই হয়তো হচ্ছে। এখন যেহেতু এয়ার ইন্ডিয়ার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্যে যে কোনো অন্য পাইলট, যে কোনো ফ্লায়ার এটা ভাববে কি কিছু একটা ছোট প্রবলেম হলেই আই উইল গেট ব্যাক দ্য এয়ারক্রাফট টু দ্য গ্রাউন্ড, নট টেক অফ, সো দ্যাট আই ক্যান সেভ লাইফ। এটা একটা মাইন্ডসেট, এটা একটা মেন্টালিটি। যখন কিছু একটা বড় একটা কোম্পানিতে হয়, এটা হতেই পারে। তার জন্যে এয়ারক্রাফটকে ব্লেম করা বা এয়ারক্রাফটের পুরো সিরিজটাই খারাপ বা পাইলটরা খারাপ বা এয়ার ইন্ডিয়া অ্যাজ সাচ কিছু প্রবলেম আছে, সেটা আমার মনে হয় না। একটা লাস্ট প্রশ্ন করব ক্যাপ্টেন দাস, সেটা হচ্ছে যে আপনার একটা এক্সটেন্সিভ ফ্লাইং এক্সপিরিয়েন্স রয়েছে, এবং তার মধ্যে 11টা বছর আপনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে বিমান চালনা করেছেন, এবং একজন মহিলা পাইলট হিসেবে, যেটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। তো আপনার কাছে একটা প্রশ্ন যেটা আছে, আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাইছি যে এরকম কোনো দিন কি হয়েছে যে অত্যন্ত নার্ভ স্টেডি রেখে আপনাকে একটা খুব মানে হার্ড সিচুয়েশনকে হ্যান্ডেল করে ফাইনালি আপনি যখন নেমে এসেছেন, মাটি ছুঁয়েছেন, তখন একটা মানে ভগবান বাঁচিয়ে দিয়েছেন, এরকম একটা দীর্ঘশ্বাস পড়েছে? কারণ মহিলা হিসেবে এই কাজটা তো অনেকটা কঠিন, কারণ আমরা যেটা জানি যে ভারতে এই ধরনের যে ঝুঁকির কাজগুলো, এগুলো পুরুষরাই করে থাকেন, মহিলাদের এতটা এখানে দেখা যায় না। সেখানে দাঁড়িয়ে আপনার একটু যদি এক্সপিরিয়েন্স বলেন। দেখুন ম্যাডাম, আমি তো এখন 17 ইয়ার্স ধরে ফ্লাইং করছি। হ্যাঁ, এরকম অনেক সময় হয়েছে কি বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্সটা বেশি হয়েছে কলকাতার থেকে ফ্লাই করলে। কলকাতার যে কালবৈশাখী, যেটা প্রি মনসুন, সেটার মধ্যে ওয়েদার একটা ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে ফর ফ্লাইং। তো আমার এরকম 1-2বার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, যখন আমি ল্যান্ড করার ঠিক একটু আগে আমি প্রচণ্ড বাজে ওয়েদারে ঢুকে গেছি, আর এয়ারক্রাফটটা কন্ট্রোলই করা যাচ্ছে না, এই দিক থেকে ওই দিক, ওরকম নিচের রানওয়ে দেখা যাচ্ছে না। এরকম সিচুয়েশনে সামহাউ মানে
উইথ অল মাই এবিলিটিস আমরা যখন ল্যান্ড করি না, তখন এরকমই মনে হয়, উফ, আজকে প্রাণটা বাঁচলো। এরকম হয়েছে সিচুয়েশন। কিন্তু হ্যাঁ, আপনি যদি বলেন কি মহিলা হিসেবে নার্ভ ফ্যাক্টর, আমার কোনো দিক দিয়ে মনে হয় না কি নার্ভ ফ্যাক্টরে মহিলা বা মেলের মধ্যে খুব একটা ডিফারেন্স আছে। নার্ভস কিন্তু আমাদের সেম। এবার সেটাকে আমরা কতটা খাটাই সেটা কিন্তু আমাদের নিজেদের মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। ভগবান যখন নার্ভস বানিয়েছিলেন, ফিজিক্যাল পাওয়ার ইজ এ ডিফারেন্ট থিং, বাট মেন্টাল নার্ভের যে পাওয়ারটা সেটা আমাদের দুজনকেই সেম দিয়েছে। সামহেয়ার ডাউন দ্য লাইন আমরা মহিলারা নিজেদের এরকম মনে করে নিয়েছি কি ঝুঁকির কাজ আমরা করতে পারবো না, কিন্তু যদি বেরিয়ে করি কোনো ডিফারেন্স কিন্তু নেই। সেই হিসেবে আমি আপনাকে বলতে চাই কি ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের মধ্যে আমাদের কিন্তু হাইয়েস্ট রেট অফ উইমেন পাইলটস, আমরা পার্সেন্টেজ ওয়াইজে হাইয়েস্ট। তো আমার মনে হয় না নার্ভের দিক দিয়ে উই আর ল্যাকিং এনিওয়্যার, কিন্তু হ্যাঁ নাম্বারের দিক দিয়ে উই আর ল্যাকিং। আমি চাইবো আরও মেয়েরা পাইলট হোক। আর কোনো এরকম অসুবিধার সিচুয়েশনকে হ্যান্ডেল করার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই।